বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমরা গণিত ক্লাসে তোমরা জানো 13.2 চ্যাপ্টারটা শেষ করেছিলাম, যেটা ছিল যে গুণোত্তর ধারা, এবং গত ক্লাসেও আমরা এই চ্যাপ্টারের উপর একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আলোচনা করেছিলাম, অর্থাৎ সমাধান করেছিলাম। ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা ওই সৃজনশীলটি খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে ওই চ্যাপ্টারের উপরেই, অর্থাৎ অধ্যায় 13-র উপরেই যে দুইটা চ্যাপ্টার আছে 13.1 এবং 13.2, এই দুইটা চ্যাপ্টারের উপর আরো একটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তবে অন্যরকম, যে ধরনের সাধারণত এসসি পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমি আজকে নিয়ে আসছি। এটি আজকে তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো আমরা শুরু করি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটি বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লেখা আছে। আমরা আজকে এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। আমরা দেখি যে সৃজনশীল প্রশ্নটা আসলে কিরকম, বা এখানে কি কি কাজ দেওয়া হয়েছে, আমাদেরকে কি করতে হবে। খেয়াল করো, 1 নম্বর উদ্দীপকটা দেখো। বলা হয়েছে যে কোন গুণোত্তর দ্বারা ষষ্ঠ পদ -√3/9 এবং দশম পদ -1/27√3। তারপরে 2 নম্বর উদ্দীপক বলা হয়েছে কোন সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150 এবং 20টি পদের সমষ্টি 500। এই হলো উদ্দীপক। ঠিক আছে, এইটা প্রথম উদ্দীপক, এটা দ্বিতীয় উদ্দীপক। আমি আবার একটু বলি। একটা গুণোত্তর ধারা দেয়া আছে, যেটা ষষ্ঠ পদ বলা হয়েছে √3/9 এবং দশম পদ বলা হয়েছে যে -1/27√3। আর এটা হলো কি ষষ্ঠ পদটা হলো কি -√3/9 এবং দশম পদটা হলো যে -1/27√3। এটা হলো যে এক নম্বর উদ্দীপকের সন্নিবেশিত তথ্য। 2 নম্বর উদ্দীপকে বলা হয়েছে যে একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150 এবং 20টি পদের সমষ্টি 500। এটাই হলো কথা, উদ্দীপক। এবার আমরা দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে, বা কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নাম্বার বলা হয়েছে 1 + 1/√5 + 1/5 প্লাস ধারার কোন পদ 1/625√5 তা নির্ণয় করো। অর্থাৎ একটা ধারা দেওয়া হয়েছে যে 1 + 1/√5 + 1/5 প্লাস এই ধারার কোন পদ 1/625√5 তা নির্ণয় করতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন, মানে ক নাম্বার প্রশ্ন, যার জন্য আমাদের 2 নাম্বার বরাদ্দ থাকে। ঠিক আছে, তো এটা করতে পারলে আমরা 2 নাম্বার পেয়ে যাব। খ নাম্বার বলা হয়েছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারা 1 নম্বর, এই যে 1 নম্বর উদ্দীপকে গুণোত্তর ধারার কথা বলা হয়েছে, সেই গুণোত্তর ধারাটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আমরা সেই কাজটাই করব। তারপরে গ নম্বরে বলা হয়েছে যে সমান্তর ধারাটির, এই যে 2 নম্বরে একটা সমান্তর ধারা দেয়া আছে, সমান্তর ধারাটির 40তম পদ নির্ণয় করো। ঠিক আছে, সমান্তর ধারাটি কি 40তম পদ নির্ণয় করো। যেখানে সমান্তর ধারার 10টা পদের সমষ্টি দেওয়া হয়েছে 150 এবং 20টা পদের সমষ্টি দেওয়া হয়েছে 500। এই সমান্তর ধারাটার 40তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্নে আমাদের কি কি তথ্য দেয়া আছে এবং কি কি করতে হবে, এই 3টা কাজ, এগুলো তোমাদের সামনে আমি বললাম। এখন আমরা অঙ্কটার সমাধানের দিকে কি প্রসিড হব। তাহলে আমরা অঙ্কটার সমাধানের দিকে যাই, কিভাবে করা যায় দেখি। আর যেহেতু দিকে যাই না, আমি একটু প্রশ্নগুলো একটু মুছে দিই, কথা হোক। ধারার কোন পদ 1/625√5। প্রথমে আমরা লিখি, ক নম্বর শুরু করছি আমি। প্রথম পদ, এখানে প্রথম পদ = 1। আমরা এখানে যেহেতু জায়গা না, আমি একটু পাশাপাশি লিখি।
হ্যাঁ সমস্যা না, এগুলো হইতো তখন। আচ্ছা এখানে লিখি, সমস্যা নাই। তারপরে এখন এটা আসলে এই ধারাটা কোন ধরনের ধারা সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেয় না। এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেয় নাই। এটা আমাদের বের করতে হবে, নির্ণয় করে নিতে হবে। কারণ এটা যদি আমরা না জানি, এই যে এই ধারাটার কোন পদ, এই যে 1/625√5, এটা আমরা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তার আগে আমাদের নিশ্চিত হতে হবে ধারাটা কি ধরনের, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, সেই বিষয়টা আমাদের আগে কি হতে হবে, নিশ্চিত হতে হবে। তাহলে আমরা সেজন্য কাজ করি, দেখি আসলে এখানে আমরা জানি যে সমান্তর ধারা হলে বিয়োগফলগুলো সমান হয়, অর্থাৎ কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে এই বিয়োগফলগুলো সমান হয়। আর যদি সেটা গুণোত্তর দ্বারা হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়, তাহলে সেটা কি হয়, গুণোত্তর দ্বারা হয়। ঠিক আছে, এখন আমরা তো আসলে জানি না এটা আসলে কি ধরনের ধারা, তো আমরা একটু আগে দেখি, যেহেতু এগুলা আসলে এই যে এই ভাগ আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে, তো আমরা প্রথমে একটু ট্রায়াল দিই যে আসলে এই যে ভাগফলগুলো সমান হয় কিনা। যেহেতু ভাগ আকারে আছে, যে ভগ্নাংশ আকারে আছে, আমরা আগে দেখি যে আসলে এই অনুপাতগুলো সমান হয় কিনা। ভাগফল যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফলগুলা সমান হয় কিনা সেটা আমরা একটু দেখি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটু রাফে দেখতে পারি। খেয়াল করো, আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতেছি, ভাগ 1। ঠিক আছে, চাইলে আমরা এখানেও লিখতে পারি, এখানে আমরা এখানেও চাইলে লিখে নিতে পারি 1/√5 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1/√5, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, দ্বিতীয় পদটাকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করে নিলাম। এখন আমরা এই যে এই তৃতীয় পদটাকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব। তৃতীয় পদটা কত, 1/5 ভাগ 1/√5। তাহলে এটা ভাগ করি 1/5 গুণন, ভাগটাকে যদি আমরা গুণ দিই তাহলে নিশ্চয়ই এই পাশেরটা উল্টে যাবে, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে এটা উল্টে গেল, নিচে হইল 1। ঠিক আছে, আশা করি খেয়াল করতেছো। এখন এখানে এটার সাথে এটা কাটাকাটি করলে আমরা জানি, আমি তারপর একটু বিশ্লেষণ করে লিখি। আমরা জানি যে 5 কে লেখা যাচ্ছে √5 × √5। ঠিক আছে, তাইলে এখন এটা কাটাকাটি চলে গেল, থাকলো যে আমাদের 1/√5। দেখো এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করছি, 1/√5 পাইছি, এবং এই যে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে কত পাইছি আমরা, 1/√5 পাইছি। তাহলে আমরা লিখতে পারি যে এটা একটা সমান্তর ধারা, সুতরাং গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। যেহেতু ভাগফলগুলো সমান পাওয়া গেছে, তাহলে এটা একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, সুতরাং ধারাটি গুণোত্তর। এটা আমরা জানি, ভাগফল যদি সমান হয়, ভাগফলগুলো কি, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করি, ভাগফলগুলো সমান হলে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি গুণোত্তর ধারা। আর যদি এই বিয়োগফলগুলো, অর্থাৎ কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যদি বিয়োগফলগুলো সমান হয়, সেক্ষেত্রে সেই ধারাটাকে আমরা বলি যে সমান্তর ধারা। এখানে ভাগফলগুলো সমান হয়েছে, তাহলে এটা একটা কি, ধারাটি গুণোত্তর। সুতরাং সাধারণ অনুপাত লিখি আমরা, সাধারণ অনুপাত আর কত পাইছি আমরা, 1/√5, 1/5। ঠিক আছে, এই যে বিষয়গুলো পেয়ে গেলাম। এখন আমরা জেনে গেছি ধারাটা কিরকম, এটা আমাদের কাজ অনেকটা হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে এটা কততম পদ, কোন পদ মানে কততম পদ। আমরা মনে করি n-তম পদ, n-তম পদ সমান 1/625√5। এটাকে আমরা n-তম পদ মনে করি। এটা কত, আমাদেরকে বলছে কোন পদ মানে কততম পদ। ঠিক আছে, এটা কোন পদ বের করতে বলছে, মানে এটা কততম পদ সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা
মনে করে নিলাম যে এটা n তম পদ, ঠিক আছে। এটা আমরা কি মনে করছি, n তম পদ ধরে নিয়েছি, কারণ আমরা তো জানি না এটা কততম পদ, এটা তো আমরা বের করব। এবার গুণোত্তর ধারা n তম পদের সূত্রটা আমরা লিখবো, যেহেতু এটাকে n তম পদ ধরেছি। গুণোত্তর ধারা n তম পদের সূত্রটা কি আমরা জানি যে গুণোত্তর ধারার n তম পদের সূত্র হলো যে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। নিশ্চয়ই এটা তোমরা জানো, তোমাদেরকে এই চ্যাপ্টারটি করার সময় অবশ্যই আমি এই সূত্র দিয়ে বিভিন্ন অঙ্ক করিয়েছি এবং তোমাদেরকে সূত্রটাও মুখস্থ করতে বলেছিলাম, ঠিক আছে। তো তাহলে n তম পদের সূত্রটা কি তোমরা যারা মুখস্থ করো না অবশ্যই মুখস্থ করে ফেলবা, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা গুণোত্তর ধারার n তম পদের সূত্র। এই পাশে যেভাবে ছিল সেভাবে লিখে ফেলি, হ্যাঁ। এই পাশে আমরা কোনো কাজ করছি না। এখন আমরা যেটা করবো, মানগুলো একটু বসাবো। এর মান হলো যে 1 বসাই দিলাম, আর এর মান আমরা কত পাইছি, এই যে 1/√5, আর এর মান হলো যে 1/√5, ঠিক আছে। এই যে মানটা বসাই দিলাম, উপরে পাওয়ার আছে n-1, এই পাশে যেভাবে ছিল সেভাবে থাকুক, সেটা নিয়ে আমরা এক্ষুনি কোনো কাজ করছি না, ঠিক আছে। একটু আমার লেখা হয়ে গেল। এবার এই পাশে লিখি আমি একটু, তাহলে খেয়াল করো বিষয়টা। এখন আমাদের কি করতে হবে, যদি 1 দিয়ে গুণ করে দিলে আমরা কি পাই, 1 দিয়ে গুণ করলে তো আমরা জানি কোনো চেঞ্জ হবে না, তাহলে যা ছিল তাই থাকবে, 1/√5 হোল টু দি পাওয়ার n-1। আর এই পাশে দেখো, এখন এটাকে আমাদের কি করতে হবে, দেখো এখানের মধ্যে এই পাশে বৃত্তি হলো যে 1/√5 আর পাওয়ার হলো যে n-1, এই পাশে বৃত্তি হলো যে 1/√5 আর পাওয়ার হলো যে n-1, ঠিক আছে। এখন ডান পাশে আমাদের কাছে আছে যে 1/625√5। এখন আমরা যদি n এর মানটা বের করতে চাই, আমাদের উভয় পাশে বৃত্তি, যেমন এই পাশে বৃত্তি হলো যে 1/√5, এই পাশে বৃত্তি 1/√5 করতে হবে, ডান পাশে উভয় পাশে বৃত্তি সমান করতে হবে। আমরা যদি n এর মানটা পেতে চাই, নির্ণয় করতে চাই, উভয় পাশে বৃত্তি সমান করতে হবে, বেস দুটো কি করে পেতে হবে, সমান করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে করা যায়, খেয়াল করো। এখন এটাকে কত পাওয়ারে আনলে আমরা, এই যে খেয়াল করো বিষয়টা, √5 কে কত পাওয়ারে আনলে আমরা 625√5 পাবো। খেয়াল করো, এটা তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে একটু হেল্প নিতে হবে, হ্যাঁ, কারণ আমরা চাই যে উভয় পক্ষে, এই পাশে আছে বৃত্তি 1/√5, ডান পাশেও বৃত্তি আমরা 1/√5 আনতে চাই, কারণ এই পাশে বৃত্তি 1/√5, পাওয়ার হলো n-1। আমরা n এর মান বের করতে চাইলে উভয় পাশে বৃত্তি দুটো সমান করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সমান করার চেষ্টা করি, তাহলে কত নেওয়া যায়, খেয়াল করো বিষয়টা। এক্ষেত্রে আমরা কত নিতে পারি, হ্যাঁ, এটা তোমাদেরকে আমরা অনেকভাবে বের করতে পারি। আমি দেখাই তোমাদেরকে, 625 কি যদি আমরা এই যে 5 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 625 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 625 ভাগ 5, তাহলে পাবো যে 125। এটাকে 5 দিয়ে ভাগ করলে পাবো যে 25, এটাকে 5 দিয়ে ভাগ করলে পাবো যে 5, ঠিক আছে। এই হলো বিষয়টা, হ্যাঁ। এখন একটু তাহলে আমরা যদি 1 2 3 4, অর্থাৎ আমি একটু দেখাচ্ছি, 5 টু দি পাওয়ার 4 সমান 625, ঠিক আছে। 5 টু দি পাওয়ার 4 সমান 625, হ্যাঁ, মানে 605 আর কি, 625। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, খেয়াল করো বিষয়টা। আমরা এখান থেকে কিভাবে 1 2 3 4, তাহলে 5 টু দি 4 ইকুয়াল টু 625। এটা একটু রাফ দেখাচ্ছি, এটা অঙ্কে দেখানোর প্রয়োজন নেই তোমাদের, এটা বোঝার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি, আর না হয় হুট করে এটা বুঝতে পারবো না যে এটা আসলে কিভাবে হচ্ছে। এখন আমি এটা যেহেতু 5, আমি যদি √5 লিখি, খেয়াল করো, √5 লিখলে এখানে একটা স্কোয়ার দিতে হবে,
এখানে ছিল 4, সরি 4 ছিল, 4 আগে থেকে ছিল, থাক 5 কে আমি √5 লিখছি, একটা স্কয়ার দিছি, কারণ রুটে স্কয়ারে কাটাকাটি গিয়ে আবার 5 হয়ে যাবে। এই যে রুটে স্কয়ারে কাটাকাটি গিয়ে আবার 5 হয়ে যাবে, এই পাশে কোনো পরিবর্তন নাই। তারপরে আমি এখানে লিখি এই যে এখন √5টা থাকুক, হ্যাঁ √5টা থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে 4 দোকানে কত 8, 6 to 5 থাকলো, ঠিক আছে। এখন তো আসলে আমার 6 to 5 হলো হবে না, আমার এখানে সাথে একটা √5 আছে, এই যে √5, 6 to 5 625 √5। তাহলে আমি এক কাজ করি, উভয় পাশে √5 দিয়ে গুণ করে দিই, উভয় পাশে √5 দিয়ে গুণ করে নিলাম, এই যে √5 চলে আসলো, ঠিক আছে। এটা বোঝার জন্য আমি দেখাচ্ছি, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো যে কেমনে হচ্ছে আসলে বিষয়টা। আমি একটু ডান পাশে লিখি, এদিকে জায়গা নাই, আমি এই পাশটা একটু লিখি। এখন দেখো √5 এই √5 এর মধ্যে পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 আছে পাওয়ার, আর এই √5 এর পাওয়ার হলো যে 8, এই √5 এর পাওয়ার কিছু নাই মানে মনে মনে 1 আছে, আর এই √5 এর পাওয়ার কিছু নাই মানে মনে এই √5 এর পাওয়ারটা হলো 8 দেওয়া আছে। তো আমরা জানি যে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে আমরা পাবো যে √5 হোল টু দি পাওয়ার এই যে 1 + 8, আর এই পাশে হলো যে 6 to 5 √5 আছে। তাহলে আমরা দেখলাম যে একটা জিনিস, √5 8 একে 9, আর এই পাশে হলো যে 6 to 5 √5, ঠিক আছে। আশা করি একটু তোমরা খেয়াল করতেছো। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা 6 to 5 √5 সমান কত লেখা যায়, এই যে এটা লেখা যায়, ঠিক আছে। এটা 6 to 5 √5 সমান √5 হোল টু দি পাওয়ার 9, √5 হোল টু দি পাওয়ার 9, ঠিক আছে। এটার পাওয়ার কত লেখা যায়, √5 হোল টু দি পাওয়ার 9। তাহলে আমরা এখানে লিখি যেহেতু এটাকে যদি √5 নিতে চাই, √5 এর পাওয়ার নিতে চাই, তাহলে পাওয়ার কত দিতে হবে, 9 দিতে হবে। 6 to 5 √5 এর যদি আমরা √5 এর পাওয়ার নিতে চাই, তাহলে পাওয়ার কত দিতে হবে, 9 দিতে হবে। আর 1 এর পাওয়ার 9 দেওয়ার যে কথা, 10 দেওয়ার যে কথা, 100 দিলেও কি 1ই থাকবে। তাহলে 1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই, √5। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে আরো সহজে করতে পারো। আমি যাদের ক্যালকুলেটর নাই বা ক্যালকুলেটরের বিষয়টা বুঝো না, আমি তাদের জন্য বিষয়টা ডিটেইল দেখা দিলাম। এটা লাভ, এটা তোমাদের করতে হবে না, ওইটা এই অংশটা, এটা এমনি আমি দেখাইছি তোমাদের বোঝার জন্য। এখন এই যে এখন দেখো উভয় পক্ষে √5 1/√5, এখানে 1/√5, এখানে 1/√5 বৃত্তি, এই পাশের বৃত্তি 1/√5, এই পাশের বৃত্তিও 1/√5, এই যে, ঠিক আছে। এই যে 1/√5 বৃত্তি, 1/√5 বৃত্তি, তাহলে সমান সমান বৃত্তি বাদ দিয়ে দেই। তাহলে আমরা পাবো যে তাহলে এই পাশে পাওয়ার থাকবে যে n-1, আর এই পাশে পাওয়ার থাকবে যে 9, সমান সমান বৃত্তি বাদ দিয়ে দিলাম। এখানে পক্ষান্তর করে দিয়ে এখন এই পাশে চলে গেলে 9 + 1 বা n = 10, অর্থাৎ দশম পদ এটা। তাহলে আমরা লিখে দিই, সুতরাং দশম পদ, সুতরাং দশম পদ এই যেটা 1/6 to 5 √5, এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন পরের অঙ্কটাতে চলে যাই। পরের প্রবলেমটা আমাদের কি বলছে তোমরা জানো। আমাদের পরের প্রবলেমটা ছিল যে এই গুণোত্তর ধারাটি নির্ণয় করো। খ নাম্বার যেটা ছিল, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা গুণোত্তর ধারাটা নির্ণয় করি, ঠিক আছে। গুণোত্তর ধারাটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। আমাদের গুণোত্তর ধারাটার বিষয়ে বেশ কিছু তথ্য এখানে দেয়া আছে, তোমরা দেখতেছো, ঠিক আছে। তবে এগুলো মুছে দিই, এগুলো আমার বিশেষ কোনো এই মুহূর্তে কাজ নাই, এগুলো মুছে দিই।
আমাদের খ নাম্বার শুরু করছি। খ নাম্বার বলেছে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে। তাহলে আমরা লিখি গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ সমান a into r to the power n minus 1, যেটা আমরা একটু আগে লিখেছি। ঠিক আছে, এখন এখানে বলছে যে ষষ্ঠ পদ হলো -√3/9, ষষ্ঠ পদ। তাহলে আমরা লিখি ষষ্ঠ পদ সমান -√3/9, এটা প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমরা আবার লিখি ষষ্ঠ পদের জন্য আমরা জানি যে এখানের মধ্যে n এর মান 6 হবে। ঠিক আছে, কারণ n দিয়ে পদের অবস্থান বোঝায়, n দিয়ে আমরা জানি যে পদের অবস্থান বোঝায়। ষষ্ঠ পদ হলে n এর মান 6 হয়, দশম পদ হলে 10 হয়, 20 নম্বর পদ হলে n এর মান 20 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি a into r to the power 6 minus 1 equal to -√3/9, বা 6 থেকে 1 গেলে 5 -√3/9। এটাকে একটা সমীকরণ দিলাম আমি, 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। এরপরে বলা হয়েছে দশম পদ। তাহলে আমরা কি দশম পদ, বলে দিচ্ছে প্রশ্নে কত, -1/27√3, এটা হলো দশম পদ। ঠিক আছে, এটা কততম পদ বলছে আমাদেরকে, দশম পদ বলছে। তাহলে আমরা এটাকে এগুলি লিখি দশম পদ। তাহলে এখানে এর মান কত হবে, 10 হবে। a into r to the power 10 minus 1। ঠিক আছে, যখন আমরা দশম পদের কাজ করব, এখানে n এর মান 10 হবে। -1/27√3 আমি এই পাশে লিখতেছি। তাহলে এখানে 10 থেকে 1 গেলে কত হবে, 9 হবে, r to the power 9 -1/27√3। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা এখন এই মোটে দুটো সমীকরণ পেয়ে গেলাম, একটা 1 নম্বর সমীকরণ আর একটা হলো যে 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ আমরা কাজে লাগাবো। ঠিক আছে, কারণ আমাদেরকে বলছে ধারাটি নির্ণয় করতে। এখন আমরা যদি একটা ধারা নির্ণয় করতে চাই, অবশ্যই আমার ওই ধারার, যেহেতু একটি গুণোত্তর ধারা, অবশ্যই এই ধারার প্রথম পদ জানা লাগবে এবং কি সাধারণ অনুপাত আর জানা লাগবে। এই দুটা বিষয় যদি আমরা জানতে পারি, আমরা ধারাটির যে কোনো পদ বের করতে পারবো, সমষ্টি বের করতে পারবো, ধারাটি বের করতে পারবো। আবার খেয়াল করো, একটা গুণোত্তর ধারার জন্য যদি আমরা তার প্রথম পদ বের করতে পারি বা জানতে পারি, এবং সাধারণ অনুপাত আর যদি জানতে পারি, ওই ধারাটার আমরা যে কোনো বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবো, সমষ্টি বের করতে পারবো, যে কোনো পদ বের করতে পারবো, ধারাটি নির্ণয় করতে পারবো। একইভাবে সমান্তর ধারার জন্য এই কথা প্রযোজ্য। ওই ধারা যদি সমান্তর দ্বারা যদি আমরা প্রথম পদ এ বের করতে পারি, সাধারণত ডি বের করতে পারি, সেক্ষেত্রে ওই দ্বারা যে কোনো পদ সমষ্টি, যে কোনো সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, এবং ধারাটি নির্ণয় করতে পারবো। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টেকনিক। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হলো যে এ অথবা আর এর মান নির্ণয় করা। ঠিক আছে, একটা বের করতে পারলে আরেকটা বের করা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এ এবং আর এর মান বের করার জন্য এখন এই মুহূর্তে যে কাজটা করব, সেটা হলো যে এই যে 1 নম্বর একটা সমীকরণ আছে, দেখতেছো তোমরা, এই যে a into r to the power 5, এই যে 1 নম্বর সমীকরণটা a into r to the power 5 equal to -√3/9, এবং
2 নম্বর সমীকরণ এই যে a into r to the power 9 equal to -1/27√3 এই দুইটা সমীকরণ আছে। এখন আমরা কৌশল হিসেবে আর মানটা বের করার জন্য এখানে আমাদের আর মানটা বের করা একটু ইজি হবে, অন্য যে কোনো কিছু হচ্ছে আর মানটা বের করা একটু ইজি হবে। আমরা সেজন্য যে কাজটা করব 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করব। ঠিক আছে, একটু লিখে নেই, আমি কথা লিখতেছি না, তোমরা কথা লিখবা, তোমরা অবশ্যই কথা লিখবা। আমি একটু সিম্বল লিখতেছি, 2 ভাগ 1 ইমপ্লাইজ 2 কে 1 দিয়ে ভাগ করছি। তোমরা এটা কথায় লিখবা যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি। ঠিক আছে, বা ভাগ করে পাই। 2 নং সমীকরণকে আমরা কত দিয়ে ভাগ করব? 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে আমরা সেই কাজটা করি। সমীকরণকে ভাগ করার নিয়মটা কি আমরা এটা অবশ্যই জানি অনেকে, তারপর যারা জানো না আমি তাদের জন্য বলছি, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ। আবার বলি, সমীকরণকে ভাগ করার নিয়ম হলো যে বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ। তাহলে বাম পক্ষের 2 নংয়ের বাম পক্ষ হলো যে a into r to the power 9, 1 নংয়ের বাম পক্ষ হলো যে a into r to the power 5। এবার ডান পক্ষে আসি, 2 নংয়ের ডান পক্ষ হলো যে -1/27√3 ডিভাইডেড বাই 1 নংয়ের ডান পক্ষ হলো যে -√3 ডিভাইড বাই 9। এই লেখা হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশনটা করে নিব। ক্যালকুলেশনটা করলে এই যে কাটাকাটি চলে গেল। তারপরে এখানে দেখো আমরা পাচ্ছি যে r to the power 9 r to the power 5। এখন এখানের মধ্যে যেটা হবে যে খেয়াল করো বিষয়টা, -1 ডিভাইডেড বাই 27√3 ভাগ, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিব। তাহলে এটা উল্টাই যাবে, উল্টাই গেলে 9 মাইনাসে থাকলো 9 উপরে যাবে, √3 নিচে আসবে। একটা ব্র্যাকেট দিই। ঠিক আছে, আশা করি একটু বোঝাচ্ছে, তোমাদের বোঝাচ্ছিল। আমি এদিকে একটু মুছে দেই, যেহেতু আসলে আমার এখানে জায়গা নাই। তো খেয়াল করো, এখন এখানের মধ্যে কি করা যায়। আমরা এখানের মধ্যে একটা কাজ করি, সেটা হলো যে আমরা জানি যে এখানে দেখো, এখানে বৃত্তি আর, এখানে বৃত্তি আর, এখানে বৃত্তি আর, এখানেও বৃত্তি আর। বৃত্তি একই থাকলে এখানে ভাগ আছে, ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ যায়। এটা আমরা 4.1 সূচকের নিয়ম থেকে জানি। আমরা সূচকের নিয়ম বা 4.1 এর যে সূচকের সূত্র আছে, একই বৃত্তি হলে ভাগের বেলায়, একই বৃত্তি হলে এখানে বৃত্তি আর, এখানে বৃত্তি আর, একই বৃত্তি হলে ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে 9 উপরে আছে, নিচে 5 আছে, 9 থেকে 5 বিয়োগ যাবে। এই হলো বিষয়টা। এখন এখানের মধ্যে কি কাটাকাটি করতে পারে? মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যাক। ঠিক আছে, আমি এগুলো করছি না। মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেল, বা মাইনাসে মাইনাসে কাটাকাটি না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, গুণ হয়ে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস নিয়ে আমাদের কাজ নাই। এখন তাহলে কাজটা খুঁজে দিই। এখন এই যে খেয়াল করো, এইটার সাথে এটা কাটা, 3 নং 27 3 হইল এখানে। তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ওখানে আর কিছু নাই, মাইনাস নাই, উপরে কিছু নাই, উপরে শুধু 1 আছে। ওই 1, এখানে একটা 1 আছে ধরলাম, 1 এ 1 এ গুণ করলে 1 হবে। নিচে দেখো কি আছে, এখানে আছে 3 আর এখানে √3 × √3, √3 × √3, এখানে 3 একটা আছে, এখানে √3 × √3। আমরা জানি যে √3 × √3 দিয়ে কত হয়? √3 × সাথে √3 গুণ করলে 3 হয়। আর এখানে √3 × √3 হলো 3, আর এখানে 3, তাহলে 3 তারিখে 9। আবার বলি বিষয়টা, তোমরা জানো যে √3 × √3 কত হয়? আমরা জানি যে কত? √3 হোল স্কয়ার। ঠিক আছে, তো √3 হোল স্কয়ার হলো স্কয়ার আর রুটে কাটা, তাহলে 3 হবে। তাহলে √3 × √3 হলো 3, আর এখানে 3, 3 তারিখে 9। তাহলে একটু হইলো। এবারে পরের স্টেপে আসি আমি, আশা করি একটু দেখতে পাচ্ছ তোমরা। এরপরে স্টেপটা হইলো যে এখানে 9 থেকে 5 গেলে 4, r to the power 4, আর এই পাশে হলো যে 1/9। এখন আমাদের উদ্দেশ্য হলো যে আরে মান বের করা, r to the power 4। এখন
1/9 কে কত 4 পাওয়ার নিতে হবে, এখানে যেহেতু 4 আছে 1/9 কে 4 পাওয়ার নিতে হবে, তাহলে এখানে 1/9 কে যদি আমরা 4 পাওয়ার নিতে চাই, দেখে খেয়াল করো 1^4 মানে 4, কোন সমস্যা নাই। এটাকে লেখা যায় যে √3^4, ঠিক আছে। √3^4 মানে 9, তোমরা করে দেখবে, হিসাব নিকাশ করলে বুঝতে পারবে বিষয়টা। √3 কে যদি আমরা 4 বার গুণ করি, এই যে √3 × √3 × √3 × √3, আমরা একটু আগে লিখেছি √3 × √3 গুণ করলে 3 হবে, আবার এই √3 গুণ করলে কত হবে 3 হবে, তাহলে 3 3 9, এভাবে আসছে বিষয়টা, আমি দেখাই দিলাম। তারপর যে √3^4 কিভাবে 9 হয়, √3^4 মানে 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে দুইটা গুণ করলে 3 হবে, এই দুইটা গুণ করলে 3 হবে, কিন্তু কেন? আশা করি বুঝতে পেরেছো। তাহলে তারপরে আমরা লিখবো এখানে, আসলে আমাদের এই সমীকরণটা লাগবে, এগুলো মুছে দিই, এগুলো আমাদের দরকার নাই আর, ঠিক আছে। এটাকে একটু পাশে লিখে রাখি, 1 নম্বর সমীকরণটা, r⁵ = -√3/9, এটা হলো 1 নম্বর সমীকরণ, এগুলো এদিকে মুছে দিই, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা এভাবে লিখতে পারি এটাকে r⁴ = 1/√3^4 বা r সমান 4 পরে কাটা, পাওয়ার এখানে দুই পাশ থেকে আমরা পাওয়ার দুইটা বাদ দিলাম, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 4, দুইটা বাদ, তাহলে আমরা পাচ্ছি যে r সমান 1/√3। তাহলে আমরা একটা কাজ হয়ে গেছে, আমাদের r এর মান বের করা হয়ে গেছে, হ্যাঁ, r এর মানটা বের করা হয়ে গেছে। এখন আমরা এই যে কি বলে এর মানটা বের করব, এর মানটা বের করতে পারলে আমাদের কাজ অনেকটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এর মানটা বের করার জন্য কার্যক্রম শুরু করি। তাহলে আমাদের r এর মানটা হলো যে, আমি এখানে পাশে লিখে রাখি, r সমান হলো যে 1/√3, ঠিক আছে। r সমান আমরা কত পাইলাম, তাইলে 1/√3 পাইলাম, ঠিক আছে। তাহলে একটু আশা করি বুঝতে তোমাদের কারো সমস্যা নেই। এখন আমাদের উদ্দেশ্য হলো যে এর মানটা বের করা, আমরা সেজন্য কি করব, এর মানটা বের করার জন্য, এই যে এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করব বা করতে চাই, সেটা হলো যে এই যে আর এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব, 1 নং অথবা 2 নং, যে কোনো একটাতে বসালেই হবে। আমি 1 নং এ বসাচ্ছি, ঠিক আছে, আমি 1 নম্বরে বসাবো, তোমরা 2 নম্বরে চাইলে বসাইতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনটাতে বসাইলেই হবে। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। তাহলে 1 নং এ আর এর মান বসিয়ে পাই, 1 নং এ আর এর মান বসাই, 1 নং এ আর এর মান বসাই, 1 নম্বরে আমরা আর এর মানটা বসাই দিব। তাহলে 1 নম্বর হলো এই যেটা দেখতেই পাচ্ছ, এখানে আমরা আর এর মানটা বসাই, আর এর মান হলো যে 1/√3^4 এখানে আর মানটা বসাই নিলাম, ঠিক আছে। এখন কি হয় দেখি, এখন দেখো বিষয়টা যেটা, আর মানটা বসানো হয়ে গেল আমাদের, হ্যাঁ। এখন এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো যে এর মানটা বের করা, এর মানটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো। 1/5 মানে 1, √3^5 মানে কত সেটা আমাদের বের করতে হবে, √3^5 মানে কত আমাদের সেটা বের করতে হবে, √3। খেয়াল করো বিষয়টা, এটা আসলে ক্যালকুলেটর দিয়ে সহজে বের করা যায়, আমি তোমার দেখাচ্ছি। √3^5 মানে কত, কয়টা √3? 5টা, চারটা হয়েছে, আটটা লিখি, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো এই দুইজনে গুণ করলে 3 হবে, এই দুইজনে গুণ করলে 3 হবে, আর এটা আলাদা থাকি গেল, তাহলে 3 3 9 9√3। তাহলে আমরা পাইলাম যে √3^5 মানে হলো যে 9√3।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি আর এদিকে লিখছি না। 9√3 এ পাশে √3 ডিভাইড বাই 9। ঠিক আছে, এখন আমরা এই পুরো ভগ্নাংশটাকে এই ডান পাশে নিয়ে যাব। খেয়াল করো, এই যে পুরো এই ভগ্নাংশটাকে ডান পাশে নিয়ে যাব। এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যেতে চাই, এটা এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, উল্টে যাবে। এটা এখানে যে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে √3 ডিভাইড বাই 9 গুণন, ঠিক আছে, উল্টে গেলে হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো যে 9√3 ডিভাইড বাই 1। এখানে কাটাকাটি করি আমরা, 9 9 কাটা আছে √3। ঠিক আছে, √3 ইন্টু √3, এখানে √3 এখানে √3, তাহলে সমান পাবো যে আমরা -√3 করে 3। তাহলে সমান আমরা কত পাইলাম? সমান পাইলাম যে -3। তাহলে আমরা এর মানও বের করে ফেলছি, আর এর মানও বের করে ফেলছি। আমাদের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এগুলো মুছে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। তাই আমাদের বলছে ধারণা নির্ণয় করতে। ধারণা যদি নির্ণয় করতে চাই, আমাদের তো আসলে একটা ধারণা নির্ণয় করা মানে হলো যে ওই ধারার কমপক্ষে 3টা পদকে দেখানো, কমপক্ষে 3টা পদ, আরো বেশি পারলে ভালো, কিন্তু কমপক্ষে 3টা পদ দেখাইতে হয়। তো আমাদের প্রথম পদ দেয়া আছে, তাহলে আমাদের দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা বের করে নিতে হবে। প্রথম পদটা এত বের করে নিচ্ছি আমরা, দেয়া আছে না, মানে আসলে আমরা বের করেছি। তাহলে আমাদের এখন কাজ হলো যে দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা বের করা। ঠিক আছে, সুতরাং দ্বিতীয় পদ আমরা লিখি, প্রথম পদ a সমান -3, দ্বিতীয় পদটা বের করতে হবে। দ্বিতীয় পদ হলে আমরা জানি যে দ্বিতীয় পদটা হবে কি, এই যে a ইন্টু r টু দি পাওয়ার, এই সূত্রের মধ্যে a ইন্টু r টু দি পাওয়ার n-1, এখানে n এর জায়গায় 2 বসাবো, n এর স্থলে আমরা 2 বসাবো। ঠিক আছে, দ্বিতীয় পদ, তাহলে এর মান হলো -3, এটা একটু ভালো করে লিখি। এর মান হলো যে -3, আর এর মান হলো যে 1/√3, 1/√3, 2 থেকে 1 গেলে 1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে খেয়াল করো, 1 পাওয়ার থাকা না থাকা এগুলো থাক। এটা এখানে যদি আমরা কাটাকাটি করি কত আসে, আচ্ছা আমি এখনই না কাটি, এটাকে একটু লিখি আমি, খেয়াল করে বিষয়টা। মাইনাস থাকলো 3 কে কত লেখা যায়? আমরা জানি যে 3 কে লেখা যায় যে √3 ইন্টু √3, 1/√3 থাকলো এখানে, 3 কে আমরা √3 ইন্টু √3 লিখলাম, 3 কে, এটা আমরা জানি, কারণ √3 ইন্টু √3 সমান 3, সেটা এগুলো বেশ কয়েকবার দেখানো হয়েছে। √3 ইন্টু √3 মানে হলো যে 3। তাহলে এটা কাটাকাটি চলে গেল, এটা কাটাকাটি চলে গেল, তাহলে আমরা পাইলাম যে এখানে -√3। দ্বিতীয় পদটা পাইলাম যে আমরা -√3। এবার আসি আমরা তৃতীয় পদে। তৃতীয় পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার 3-1, n এর মান কত হবে? 3 হবে, অর্থাৎ n এর স্থলে আমরা 3 বসাবো। তাইলে বাকি মানগুলো বসাই। এর মান হলো যে -3, আর এর মান হলো যে 1/√3 হোল টু দি পাওয়ার, এই যে 3 থেকে 1 গেলে 2। তারপরে আমি এই পাশে লিখি একটু, হ্যাঁ, এখন এখানে দেখো, এখানে লিখতেছি -3 ইন্টু 1 স্কয়ার, মানে হলো যে 1√3। এই স্কয়ারটাকে আমরা 1 একবার দিচ্ছি, √3 একবার দিচ্ছি, দুইবার, যেটা হোল স্কয়ার আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে সূচকের বন্টন বিধি অনুযায়ী। ভাগ থাকলে ভাগে গুণের মধ্যে সূচকের বন্টন বিধি প্রয়োগ করা যায়। 1 এই স্কয়ারটা একবার 1 কে দিব, একবার √3 কে দিব। ঠিক আছে, অর্থাৎ উপরে যাবে একবার, নিচে যাবে একবার, উপরে যাবে একবার, নিচে যাবে একবার। 1 স্কয়ার মানে 1, আর √3 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার মানে কত? এই যে √3 হোল স্কয়ার মানে আমরা জানি যে 3, হ্যাঁ, কারণ স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যায়, 3 পাবো আমরা। তাহলে এখানে এটা 3 কাটা,
-1, তাহলে তৃতীয় পদটা হলো যে -1, তৃতীয় পদটা -1। তাহলে আমাদের কাজ শেষ, আমরা ধারাটা 3টা পদ পেয়ে গেছি। তাহলে লিখি, সুতরাং ধারাটি হবে, বা সুতরাং নির্ণয় গুণোত্তর ধারাটি, এই কথা। সুতরাং ধারাটি হবে সমান, প্রথম পদ হলো -3, দ্বিতীয় পদ হইল যে -√3। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। প্রথম পদটা ছিল যে -3, তারপরে দ্বিতীয় পদটা হলো যে আমরা পেলাম যে -√3, হ্যাঁ, তারপরে তৃতীয় পদটা হলো যে -1। প্রথম পদ -3 লিখেছি, দ্বিতীয় পদ -√3 লিখেছি, তৃতীয় পদটা হলো যে -1। এভাবেই চলবে, তারা সবগুলো পদ মাইনাস, আমি -3 দিয়ে দিলাম, -3, -√3, -1। তাহলে ধারাটা নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমাদের খ নম্বরের কাজ শেষ। অনেক ঝামেলা হয়েছে, অনেক যুগ ঝামেলা হয়েছে, তারপর আমরা এই ধারাটা নির্ণয় করতে সমর্থ হয়েছি। তাহলে খ নম্বর শেষ। এবার আমরা গ নম্বরে যাব। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা ধাপ কিন্তু যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে করাচ্ছি, বুঝতে চাই তোমাদের কোনো সমস্যা নাই। এই যে আমরা শেষ। এবার আমরা ঘ নাম্বার যাব। ঘ নাম্বারে বলা হয়েছে যে কোন সমান্তর দ্বারা প্রথম 10টি পদের সমষ্টি 150, 20টি পদের সমষ্টি 500। তাহলে আমাদেরকে যেটা বলছে 40তম পদটি বের করতে বলা হয়েছিল। 40তম ধারাটির সমান্তর ধারাটির 40তম পদটি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। 10টি পদের সমষ্টি। আমরা জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান হলো যে আমরা জানি যে n/2 into 2a plus n minus 1 into d। এটা আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n/2 into 2a plus n minus 1 into d। ঠিক আছে, আমাদের এখানে বলছে কি 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি সমান 150 মানে 150। তাহলে এখানে সূত্রটা লিখি আমরা। 10টি পদের সমষ্টি এর মধ্যে n এর মান 10 হবে। ঠিক আছে, n এর মান আমরা 10 বসাই দেই। 10 divided by 2a plus এখানে n এর মান 10 হবে, 10 minus 1 into d equal to 150। ঠিক আছে, n এর মান 10 বসাই নিলাম। আমরা পাচ্ছি এখন এটাকে ভাগ করলে 5 হবে, তারপরে 2a হবে, 10 থেকে গেলে 9 হবে, 9d, আর এখানে হবে 150। এই 5টা এখানে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। 2a plus 9d equal to 150 ভাগ 5, বা 2a plus 9d equal to 150 কে 5 দিয়ে ভাগ করলে 30 পাবো। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার আরেকটা কাজ করি। এখানে আরেকটা বলা হয়েছে 20টি পদের সমষ্টি, এবং 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি কত? 500। ঠিক আছে, 20টি পদের সমষ্টি হলো 500। এখন এখানে n এর মান 20 বসাই দিব। n এর মান 20 বসাইতে হবে, আর বাইগুলো ঠিক থাকবে। n এর মান 20 বসাই দেই। আশা করি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তারপর এখানে ভাগ করি আমরা, এটাকে 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 2a, 20 থেকে গেলে 19d
এখানে চলে আসলো, 10টা এখানে ভাগ হয়ে যাবে, 500কে 10 দিয়ে ভাগ, এটা গুণ ছিল, গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 500 ডিভাইড বাই 10। তাহলে এখানে পাচ্ছি যে আমরা 12 প্লাস 19d ইকুয়াল টু 50, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দুইটা সমীকরণ আমরা পাইলাম, একটা হলো যে 12 প্লাস 9d ইকুয়াল টু 30, আর একটা হলো যে 12 প্লাস 19d ইকুয়াল টু 50, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন এক কাজ করব, আমাদের এখানে উদ্দেশ্য হলো যে এর যে মান বের করা, কারণ একটা সমান্তর দ্বারা আমরা যদি প্রথম পদ এ এবং তারপরে যে সাধারণত যে মান বের করতে পারি, তাহলে ওই দ্বারা যে কোনো কাজ আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। সেজন্য আমরা এক কাজ করি, এই যে 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করি, কারণ আমাদের উদ্দেশ্য হলো যে এবং যে মান বের করা, ঠিক আছে। কারণ এ মানে প্রথম পদ, 2 মানে সাধারণত এই দুইটা রাশি মান যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে বাই কাজগুলো আমাদের জন্য সহজ, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব এখন, সেটা হলো যে 2 নং থেকে 1 নং বিয়োগ করব, 2 নং বিয়োগ 1, 2 minus 1 implies, তাহলে 2 নংটা লিখি 12 plus 19d equal to 50, 12 plus 9d equal to 30, তাহলে 12 কাটাকাটি চলে গেল, 19টা থেকে 9টা চলে গেলে আরো 10টা, 10d, 50 থেকে 30 গেলে 20, ঠিক আছে, বিয়োগ করে ফেলছি। তারপর এখানে কাটাকাটি করলে d সমান, এটাই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, 20 ডিভাইড বাই 10, বা d সমান 2, d সমান আমরা 2 পাইলাম, ঠিক আছে। এখন d এর মানটা এই যে এখানে বসাই দেই, 2 নম্বরে বসাই দেই অথবা 1 নম্বরে বসাই দেই, তাহলে আমাদের এখানে 2 নম্বরটা লেখা আছে, আমরা 2 নম্বরেই বসাই। d এর মান 2 নং এ বসাই, বসিয়ে পাই, ঠিক আছে। d এর মানটা আমরা 2 নং এ বসাই দিব, এই যে d এর মান 2 নং, তাহলে 2a প্লাস খেয়াল করে বিষয়টা, 2a প্লাস মানে কত হবে 38, এই পাশে আছে 50, 2a সমান 50 বিয়োগ 38, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 2a থেকে 50 থেকে 38 গেলে কত, 50 বিয়োগ 38, 12 হবে, ঠিক আছে। তাহলে এর সমান পাবো যে আমরা 12 ডিভাইড বাই 2 বা এর সমান 6, এর সমান আমরা কত পাইলাম, এর সমান তাহলে 6 পেয়ে গেলাম। আমাদেরকে বলছিল 40তম পদ বের করতে, ঠিক আছে, 40তম পদটা বের করতে বলছে। আমরা জানি যে সমান্তর ধারা nতম পদ হলো যে a plus n minus 1 into d, সুতরাং 40তম পদ, সমান্তর ধারার 40তম পদটি 40তম পদ। তাহলে এর মান হলো যে আমরা এর মান কত পাইলাম, 6, ঠিক আছে, 40তম পদ, তাহলে এর মান 40 হবে, আর d এর মান আমরা 2 পেয়েছিলাম, তাহলে এর মান হলো যে 6। খেয়াল করো বিষয়টা, যেহেতু 40তম পদ, তাহলে এর মান 40, আর d এর মান হলো 2, 40 থেকে গেলে কত 39, 39 গুণন 2, 40 minus 39, তাহলে 6 plus 39 into 2, তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি কত আসে দেখি, 6 plus 39 into 2, 6 plus 39 into 2, তাহলে 6 plus 39 into 2 আসে যে 84 পাওয়া যায়। তাহলে সুতরাং 40তম পদ আমরা লিখতে পারি 84, সুতরাং 40তম পদ 84। তাহলে আমাদের গ নাম্বার সৃজনশীলটার
সমাধান আমরা করে ফেললাম। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে আমরা খুব সুন্দর একটা খুব ভালো মানসম্মত স্ট্যান্ডার্ড একটা সৃজনশীল সমাধান করলাম। তোমরা এটা বাসায় কয়েকবার বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কোথাও বুঝতে কারো কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের আরো সৃজনশীল তোমরা সহায়ক বই পুস্তক থেকে প্র্যাকটিস করবে বাসায়। ঠিক আছে, এবং এটার যদি কোথাও না বুঝো চেষ্টা করবা যে ভিডিওটা কয়েকবার রিভিউ করে দেখলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কারণ আমি প্রত্যেকটা টার্ম খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটা ক্লাসটা অনেক লম্বা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অনেক লম্বা হয়েছে। আর প্রত্যেকটা টার্ম আমি শর্টকাট না করে ডিটেল ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা চেষ্টা করবে যে এটা যতটুকু সম্ভব বুঝে নেওয়ার। তারপর বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা অথবা ভিডিওটা কয়েকবার রিভিউ করে দেখবা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস এখানে এতটুকুই থাকবে। তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফেজ।